হ্যাঁ মিস্টার বাবু, কি খবর? ব্যাস সবই তো আপনার হাতে স্যার। আপনি তো আমায় মেরে ফেলবেন দেখছি। সোজা 1 লাখের বিল ছাপিয়ে দিলেন। কিন্তু স্যার আপনিই তো বলেছিলেন আমি যেন বিলে টাকার অঙ্কটা বেশি লিখি। আর আপনি লিখেও দিলেন। আরে মিস্টার বাবু, 1 লাখে কি হবে? হ্যাঁ, ওর মধ্যে তো 60,000 আপনার, বাকি রইল 40। এখন ওর মধ্যে আপনি কি নেবেন আর আমার কি রইল? পকেট খরচা। মনে হচ্ছে আপনি আর আমার থেকে কোনো অর্ডার পেতে চাইছেন না। না না স্যার, এই আপনি কি বলছেন? আমি বিলের অ্যামাউন্ট বাড়িয়ে দিচ্ছি। আমি 1 লাখটা 1.5 লাখ করে দিচ্ছি। না না মিস্টার বাবু, 2 লাখের কমে হবে না। একে তো বাজার দর কুড়ে খাচ্ছে, ওপর থেকে চিলের মতন লোকপাল বিল উড়ে বেড়াচ্ছে। তাই এখন ছেলে মেয়েদের জন্য যা কালো টাকা জমানোর জমিয়ে নাও। একবার এই লোকপাল বিল পাস হয়ে যদি যায় তাহলে আমরা ফেল হয়ে যাব। ঠিক আছে স্যার, আমি 2 লাখের বিলই পাঠাচ্ছি। হ্যাঁ, এক্ষুনি পাঠাও। ভোট তো সরকারকেই হবে। হ্যাঁ, কারাপশন, দুর্নীতি, এই শব্দগুলো আজ মানুষের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে। এই শব্দগুলোই মানুষকে পথে নামতে বাধ্য করছে, পার্লামেন্টকে উত্তাল করছে। কিন্তু সমাজের খুব সামান্য কিন্তু ক্ষমতাশীল শ্রেণীর কাছে এই দুর্নীতিটাই রোজ নামচা। কারাপশনই তাদের পেশা, আর তারা এই দুর্নীতিকে বাঁচিয়ে রাখতে কোমর বেঁধে নেমেছে। কিছু মানুষের কাছে দুর্নীতি এমন একটা রোগ যেটা কোনো সরকারি দপ্তরে পা রাখার সঙ্গে সঙ্গেই যেন তাদের রক্তের সঙ্গে মিশে যায়। কাজ যত ছোটই হোক বা বড় হোক, এই রোগ দাদাগিরি করতেই থাকে। এই রোগের নাকি কোনো চিকিৎসা হয় না, কারণ ওষুধের মধ্যেও লুকিয়ে আছে কারাপশন। 2002, ঝাঁসি, উত্তরপ্রদেশ। ডাক্তারবাবু, আমার স্বামী কেমন আছে? দেখুন, শরীরে ইনফেকশন ছড়িয়ে গেছে। আপনার স্বামীর অবস্থা খুবই খারাপ। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু বেশি কিছু আশা করবেন না। বৌমা, ডাক্তারবাবু কি বললেন? আরে মা, কিছু তো বল। মা, বাবার কি হয়েছে? মা মা কিছু তো বলো মা। ও মা, মা বলো না, বাবা কবে ঠিক হবে, কবে বাড়ি যাবে, বলো না মা। সরি স্যার, সেপ্টাডিল আউট অফ স্টক। সেটা কিভাবে সম্ভব? পুরো মাসের স্টক থাকা উচিত। জানি না স্যার, আমি স্টোরে চেক করেছি, কিন্তু সেপ্টাডিল আউট অফ স্টক দেখাচ্ছে। এক্ষুনি ঝাঁসি স্টেট হসপিটাল ফোন করো আর ইমার্জেন্সি স্টক চাও। এই পেশেন্টকে অন্তত 5টা ডোজ দিতেই হবে, তা না হলে 5% চান্স আছে ওটাও থাকবে না। ইয়েস স্যার। ফাস্ট। পেশেন্ট রেসপন্স করছে না। ডেট? হ্যাঁ সমর, ইনফেকশনটাকে কন্ট্রোল করা গেল না। সরি, আমরা আপনার স্বামীকে বাঁচাতে পারলাম না। উত্তরপ্রদেশের ঝাঁসি জেলার ছোট্ট একটা গ্রাম, যেখানে 35 বছরের একজনের ইনফেকশন হয় আর সে মারা যায়। ইনফেকশন তেমন দুরারোগ্য ছিল না, কিন্তু এই সরকারি গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য ওষুধ ছিল না। আর ডিউটিতে থাকা ইনচার্জ ডাক্তার এটা খুব ভালোভাবে জানতেন যে হাসপাতালের এই অবস্থা কখনোই হওয়া উচিত নয়। সিং, সেন্ট্রাল হেলথ অফিসের কাগজ পরিষ্কার দেখাচ্ছে আমাদের হাসপাতালে যা স্টক আছে তার থেকে অনেক বেশি ওষুধ পাঠানো হয়। স্যার, আপনার হাতে যেটা আছে সেটা কল শিট, সাপ্লাই শিট নয়। সাপ্লাই শিট এইটা স্যার, এই নিন। হোয়াট ননসেন্স! যা মাল সাপ্লাই হয়েছে তার চেয়ে 4 গুণ বেশি বিলিং হয়েছে। এ কি করে সম্ভব? সেটা আমি জানি না স্যার,
কিন্তু আমি ঠিক জেনে নেব সেটা। এই পেপারগুলো এখানেই রেখে যাও। হ্যাঁ সিং বলো, সব ঠিকঠাক তো? কুমার সাহেব একটু গড়বড় হয়ে গেছে এখানে। কিরকম গড়বড় সিং? স্যার ওই নতুন সিনিয়র স্যার এসেছেন, ডক্টর সমর। উনি বিলিং আর সাপ্লাইয়ের গড়বড়টা বুঝতে পেরে গেছেন স্যার। কিভাবে নজরে এলো? কথা অত দূর পৌঁছলো কি করে? স্যার ওই আসলে পাশের গ্রামের একটা পেশেন্ট ছিল, ওষুধ আউট অফ স্টক ছিল, তো উনি মারা গেলেন। ব্যাস এই কথাটা নিয়ে উনি খুব হাইপার হয়ে গেছেন স্যার। কত নেবে হিসেব ভালো করে বুঝিয়ে দাও না। স্যার নেবে কিনা আমার তো মনে হয় না, খুব টেনা লোকটা। আচ্ছা, উনি সব কাগজপত্র আমার থেকে নিয়ে নিয়েছেন। স্যার তাড়াতাড়ি কিছু করুন স্যার, না হলে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়বে স্যার। তুমি টেনশন নিও না সিং, আমিও দেখছি কোন ধাতুতে গড়া ডক্টর সমর। ভেতরে আসতে পারি ডাক্তারবাবু? নমস্কার। আর কত ভেতরে আসবে? কোলে বসবে নাকি? আরে না না ডাক্তারবাবু, আমাদের জায়গা তো আপনার পায়ে, কিন্তু এমন একজন আছে যে আমাদের মাথার উপর বসতে চাইছে। পরিষ্কার করে বলো কুমার। ওই হরিপুর হাসপাতালে ডক্টর সমর এসেছেন না? জানি। নিজের সাথে ঝামেলা নিয়ে এসেছেন আমাদের সকলের জন্য। সাপ্লাই আর বিলিং এর সমস্ত কাগজপত্র চেয়ে পাঠিয়ে স্টাডি করছেন, অঙ্ক কষছেন। হ্যাঁ, ওনার এক পেশেন্টের ওষুধ কম পড়ে গিয়েছিল, যার জন্য পেশেন্ট মারা যায়। সিএমওএইচ এর কাছে অভিযোগপত্র নিয়ে পৌঁছানোর চেষ্টা করছেন ডক্টর সমর। এই সমর কি জানে, কতটা জানে? আরে আমি এ বিষয়ে কিছু জানি না ডাক্তারবাবু, ওই যে আমাদের সিং আছে না, ওই আমাকে ফোন করে সব জানালো তো। ঠিক আছে, এই সমরের বাচ্চাকে এখন আমিও ঘোরাবো। এই সমর কি জানে, কতটা জানে? আরে আমি এ বিষয়ে কিছু জানি না ডাক্তারবাবু, ওই যে আমাদের সিং আছে না, ওই আমাকে ফোন করে সব জানালো তো। ঠিক আছে, এই সমরের বাচ্চাকে এখন আমিও ঘোরাবো। এই দেখুন স্যার, স্যার যত টাকা সরকার সাপ্লায়ারদের দিচ্ছে তত টাকার ওষুধ হাসপাতাল পর্যন্ত আসছেই না। তাছাড়া ওষুধের যে অ্যাকচুয়াল দাম তার থেকে 10 গুণ বেশি দামে ওষুধগুলো বিক্রি হচ্ছে। এ তো পুরোপুরি ডাকাতি। ইয়েস স্যার, আর এই সমস্ত ওষুধ আপনার ডেপুটি ডক্টর অবস্থিত দপ্তর থেকে ডিসপ্যাচ হয়েছে। সমর, এটা আমি খুব ভালো করে জানি। স্যার আশা করা যায় ডক্টর অবস্থিও ভালোভাবেই জানেন যে যেটা হচ্ছে সেটা অন্যায় হচ্ছে। আমি ব্যাপারটা দেখব, কিন্তু এভাবে আঙুল ওঠানোর কোনো দরকার নেই। স্যার কিন্তু অনেক লোক মারা যাচ্ছে। স্যার এখানে আসার আগে আমি 15টা প্রাইমারি হেলথ সেন্টার আর 4টে চিফ হেলথ সেন্টার গেছিলাম, সব জায়গায় একই জিনিস, 2 নম্বরই চলছে, ওই একই আন্ডার সাপ্লাই, ওই একই ওভার বিলিং। স্যার গত 8 মাসে প্রায় 30 জন মারা গেছে এই ওষুধের অভাবে, তার মধ্যে 5 জন তো মারা গেছে আমার হরিপুর হাসপাতালেই। স্যার একটা কথা আমি বুঝতে পারছি না, এত কম ওষুধের জন্য এত বেশি টাকা দেবো কেন, যেখানে সেই টাকাতেই আমরা যথেষ্ট পরিমাণ ওষুধ রাখতে পারি। স্যার এই পেপারগুলো আমার কাছে রেখে যাও, আমি দেখছি। সিওমো স্যার, আই হোপ আপনি নিশ্চয়ই দেখবেন আর তাড়াতাড়ি অ্যাকশন নেবেন। থ্যাংক ইউ স্যার। ডক্টর সমর বিষয়টা নিয়ে উঠে পড়ে লেগেছে। সিনহা সাহেব, গরম রক্তে আদর্শবাদের ইনফেকশন হয়ে গেছে, আর কিছু নয়। এখন 6 মাস পুরো হয়নি ও হরিপুর হাসপাতালে এসেছে। ও শুধু হরিপুর নিয়ে চুপচাপ বসে নেই। দেখুন ডক্টর অবস্থি, 2টো মেডিকেল সেন্টার রয়েছে আপনার আন্ডারে, আর এই ছেলেটা এভাবে চললে কিন্তু আমি ওকে আটকাতে পারবো না। আমি আপনার কথা বুঝতে পারছি সিনহা সাহেব, গত 6 বছর ধরে এসব চলছে, কখনো কারোর কোনো প্রবলেম হয়েছে কি? আপনার রিটায়ারমেন্টের মাত্র 1 বছর বাকি ডক্টর অবস্থি, আর আমি চাই না আপনার রিটায়ারমেন্টের পর যে অফিসারই আসুক না কেন তার জন্য আমাদের যেন রিটায়ারমেন্ট না হয়ে যায়। চিন্তা করবেন না, এটা অনেক বড় স্ক্যাম, এতদিন ধরে ঠিকমতো ধরতে পারছিলাম না। জানো সেদিন যে পেশেন্টটা মারা গেলেন
আমি তাকে বাঁচাতে পারতাম। সমর, কেন জানি না আমার মনে হচ্ছে তুমি এই পেশেন্টটাকে নিয়ে একটু বেশি ইমোশনাল হয়ে পড়ছো। সব ব্যাপারে তুমি বেশি মাথা ঘামাও। বাকি লোকেরাও একটু মাথা ঘামালে এত খারাপ অবস্থা হতো না। করাপশন কতটা তোমার ধারণা নেই। এই যে আমি খুঁজে বার করেছি, এটা 8 মাসের স্ক্যাম, প্রায় 3 কোটি টাকা। ওষুধ কেনা হচ্ছে 10 গুণ বেশি দাম দিয়ে, অথচ দরকারের সময় পাওয়াই যায় না। আর ভাবো, এই নাটক কত বছর ধরে চলছে, ওপর থেকে নিচ সবাই এর মধ্যে জড়িয়ে। সমর, তুমি বোঝার চেষ্টা করো। এই সিএমও, ডেপুটি সিএমও, এদের ক্ষমতা অনেকটা। এদের সাথে ঝামেলা করে আমরা কতটা পারবো? না প্রিয়া, ওরা যেটা করছে সেটা অন্যায়। এ তো পুরো ডাকাতি, মার্ডার করছে, মার্ডার। গুড ইভিনিং ডক্টর সমর। ডক্টর অবস্থি, আপনি যা বলতে চান প্লিজ সহজ আর পরিষ্কার ভাষায় বলুন। তো সিম্পল আর স্ট্রেট কথা, আমি তোমায় ভাগ দেব, তুমি ভাগ নেবে, আর আমরা সবাই ভালোবাসা শান্তিতে থাকবো। ডক্টর অবস্থি, আপনি এই মুহূর্তে আমার বাড়িতে বসে আছেন, তাই আপনার সাথে আমি ভদ্রভাবে কথা বলছি। চলে যান এখান থেকে, প্লিজ লিভ। ডক্টর সমর, এত মিষ্টিতে তো ডায়াবেটিস হয়ে যাবে, আর এত রাগে ব্লাড প্রেশার। আর সিস্টেম এক ফোঁটাও চেঞ্জ হবে না। চেঞ্জ তোমায় হতে হবে ডক্টর, যেমন ওই আমরা সবাই হয়েছি। 4-6 কোটি এদিক ওদিক হয়ে গেলে সরকার হাসবেও না, কিন্তু এই পরিমাণ টাকায় আমাদের সকলের জীবনে বুঝলে হেঁচকে উঠবে না। আপনি তো এমনিতেই বেঁচে নেই, তাহলে কোন বেঁচে থাকার কথা বলছেন? রিয়া, তোমার হাতে চা তো আমি খেয়েই যাব, কিন্তু আজ নয়। সেই দিন যেদিন তোমার মাথা গরম স্বামীকে 1 কাপ দুনিয়াদারি খাইয়ে ঠান্ডা করবে। তাহলে আপনার আর কোনোদিনও আমাদের বাড়িতে চা খাওয়া হবে না ডক্টর অবস্থি, কারণ দরকারে আমি বিষ খেতে পারি, কিন্তু মানুষের রক্ত না। রিয়া, বোঝাও একে, আমরা ডাক্তাররা হলাম মশা। রক্তচোষা জোঁকেরা তো সবাই থাকে দিল্লি আর লখনৌতে। যে রাস্তায় ও হাঁটছে না, সেই রাস্তার কোনো শেষ নেই। জানো কেন? এইরকম কোনো রাস্তাই নেই। ডাক্তার তো আশা করাটা অভ্যেস। এরপরেও তুমি তো আমাদেরই জাতের, তোমায় সঙ্গে নিয়ে চলবো। ফোন করো তাড়াতাড়ি। আশা করাটা অভ্যেস। এরপরেও তুমি তো আমাদেরই জাতের, তোমায় সঙ্গে নিয়ে চলবো। ফোন করো তাড়াতাড়ি। কাজের প্রকল্প, রাস্তার টেন্ডার, বড় বড় ক্রীড়া প্রতিযোগিতা, ইনফ্রাস্ট্রাকচার প্ল্যান, মেডিকেল ফেসিলিটিস, লোন স্কিমস, যে কোনো সরকারি প্রজেক্টের কথা বলুন না কেন, সবেতেই দেখবেন চুরির জন্য প্রচুর হাতে গিয়ে এসছে। এই সমস্ত হাতগুলোই কমিশন আর পার্সেন্টেজের ধান্দার জন্য মুখিয়ে থাকে। ডক্টর সমর একাই এই কারাপশনের গুহায় ঢুকে অনৈতিক কালো ছায়া সরিয়ে নিজের হাতে সততার আলো জ্বালাতে চেয়েছিলেন। কিন্তু একজন মানুষ প্রশাসনের এইসব অসৎ ঠিকাদারদের বিরুদ্ধে কতদূর আর কতক্ষণ লড়তে পারেন? স্যার, 1 মাস পরেও যদি একজন দোষীও ধরা না পড়ে, তাহলে বলতে হবে এনকোয়ারি চলছে না, বন্ধ হয়ে গেছে, থেমে গেছে। দেখো ডক্টর সমর, তুমি কমপ্লেন করেছো, আমি অ্যাকশন নিয়েছি। সিনিয়র অফিসারও এর মধ্যে আছেন। একদম স্যার, সিনিয়র অফিসাররাই যুক্ত আছেন। এনকোয়ারির সঙ্গে যুক্ত আছেন কিনা জানি না, তবে চুরিতে নিশ্চয়ই যুক্ত আছেন। তুমি কি বলতে চাইছো? সেটাই যেটা সারা দুনিয়া জানে, আর যা আমি আপনাকে আগেও বলেছি। স্যার, ডেপুটি সিএমও ডক্টর অবস্থি সমস্ত বিল স্যাংশন করেন। স্যার, উনি এই কারাপশনের মূল মাথা, আর ওনার অফিসই এর রাস্তা। এনাফ ইজ এনাফ সমর। এনকোয়ারি রিপোর্ট টেবিলে না আসা পর্যন্ত আমি এই বিষয়ে আর একটা শব্দ শুনতে চাই না। আমার তো এনকোয়ারি রিপোর্টটা নিয়েও সন্দেহ আছে। মানে তুমি আমাকেও সন্দেহ করছো? না স্যার, কিন্তু আমি আপনাকে বুঝতেও পারছি না। স্যার, এত বড় একটা স্ক্যাম চলছে, চুরি হচ্ছে, অসহায় গরিব রুগীগুলো নিজেদের হকের ওষুধ পাচ্ছে না, ওরা মারা যাচ্ছে। স্যার কাম অন, তোমার এই ড্রামাবাজি ডায়লগ মারাটা একটু বন্ধ করো তো। আমরা সব দায়িত্ববান ডাক্তার রয়েছি এখানে, আমরা অনেক স্যাক্রিফাইস করে এই গ্রামের সেবা করছি। শিওর স্যার। স্যার, ডক্টর অবস্থি কাল আমার বাড়িতে এসেছিলেন, আর আমাকেও এই সেবার পার্টনারশিপ অফার করেছিলেন।
দেখো ডক্টর সমর, ডক্টর অবস্থি একজন সিনিয়র আর রেসপন্সিবল অফিসার। উনি ডেপুটি সিএমও। ওনার বিরুদ্ধে অ্যাকশন নিতে গেলে সঠিক প্রমাণ দরকার। তাই শেষবারের মতো বলছি, ইনকোয়ারি রিপোর্ট আসা পর্যন্ত তুমি চুপচাপ থাকবে। স্যার দুটোর কোনোটাই হবে না, না রিপোর্ট আসবে না আমি চুপ করে বসে থাকবো। হ্যালো, সমর, দেখো ভাই, যদি তুমি তোমার পায়ে কুড়ুল মারার শখ রাখো তাহলে সেটা নিশ্চয়ই পূরণ করো, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু অন্যদের পা তো তাদের নিজেদের পা হয় ভাই। যদি নিজের হাত দিয়ে সেগুলো ছোঁও তাহলে আশীর্বাদ পাবে, আর যদি কুড়ুল মারো তো খারাপ হবে, খুব খারাপ হবে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন। সিভিল লাইন্সে নিয়ে চলো, ভিজিলেন্স ডিপার্টমেন্ট। এই রুরাল হেলথ সেন্টারের সমস্ত পারচেস রিপোর্ট ডাক্তার অবস্থি দেখেন? হ্যাঁ স্যার। ডেপুটি সিএমও কিন্তু অনেক বড় পজিশন ডাক্তারবাবু। স্যার এতটাই বড় যে আপনিও কোনো অ্যাকশন না নেবার কথাই ভাবছেন। এম আই রাইট? রং। দেখুন, প্রথমে বলি আমার কথা আপনি ছাড়ুন, শেষ পর্যন্ত লড়বার ক্ষমতা আপনার মধ্যে আছে নাকি পা কাঁপবে আপনার? মানে এত বড় বড় লোকদের করাপশন এক্সপোজ করবার জন্য কলজের জোর থাকতে হয়, অনেক ভেতর পর্যন্ত যেতে হয়, অনেক রকম শত্রুর মুখোমুখি হতে হয় ডাক্তারবাবু। স্যার আমি শুধু এটাই জানি, এই পয়সার নয় ছয় আর মানুষের জীবন নিয়ে ব্যবসা, এই দুটোই বন্ধ হওয়া দরকার। ঠিক আছে, যদি আপনার দম থাকে তো আমরা খুঁড়তে শুরু করব, দেখি এই সুড়ঙ্গ কতদূর গেছে। সমস্ত হসপিটালস, প্রাইমারি সেন্টার্স আর মেডিকেল হেলথ সেন্টার্সের ফাইলগুলো আমাদের খুলতে হবে। আই নো কুলদেব, কিন্তু এই যে ডাক্তার অভিযোগ করছে এর নিজের কোনো স্বার্থ নেই, শুধু ভালো করবার ইচ্ছা। আর এমন লোক রোজ রোজ আমাদের দরজায় এসে কড়া নাড়বে না কিন্তু। ওয়াসিম, কুলদীপ, হ্যাঁ স্যার। সব কটা পেপার নিয়ে নেবে, কোনোটা যেন পড়ে না থাকে। স্যার এগুলো আমাদের জরুরি রেকর্ড স্যার। আর আপনাদের সবার ট্র্যাক রেকর্ড বোঝাটা আমাদের জন্য দরকার। ওয়াসিম, কুলদীপ, সব পেপারের ফটোকপি বানাবে প্রত্যেকটা পাতার, আর সিংবাবু প্রত্যেকটা পাতায় সই করবেন। এগুলো সব আপনার সই তো? দেখুন একবার। স্যার আপনাদের জন্য চা জল খাবার কিছু আনাবো? আমরা এখানে দুধ আর জল আলাদা করতে এসেছি, বসে থাকুন। স্যার কয়েক বছর ধরে ওভার বিলিং হচ্ছে। মানে অনেক বছর ধরে সরকারকে বোকা বানাচ্ছে। এসব কালোবাজারির জন্যই লোকের ট্যাক্স বেড়ে যাচ্ছে। স্যার শুধু গত এক বছরে কম করে 4 থেকে 5 কোটির বোগাস বিলিং দেখা যাচ্ছে স্যার। আর স্যার ওষুধের অ্যাকচুয়াল দাম খুব বেশি হলেও 40 লাখ টাকা অবধি হবে। এটা খুব সোজা অঙ্ক, বুঝলে? একাদশ 1 টাকার ওষুধ সাপ্লাই করো আর 10 টাকা নিয়ে যাও। এই 10 টাকা কিভাবে কোন কোন হাতে ভাগ হচ্ছে সেটাই দেখতে হবে আমাদের। স্যার সব স্যাংশন আর অ্যাপ্রুভাল ডেপুটি সিএমও ডাক্তার অবস্থির অফিস থেকেই করা হয়। আর এসব স্যাংশন আর অ্যাপ্রুভাল আমরা কোর্টে পেশ করব। কিন্তু স্যার এর পেছনে সব বড় বড় নামগুলো বেরিয়ে আসবে। উঠতে দাও না কুলদীপ, অ্যান্ড আই থিঙ্ক ওঠা দরকার, না হলে কিছুদিনের মধ্যে সাধারণ মানুষ খেপবে, তাও কোর্টের বাইরে। তখন কিন্তু কেউ ছাড় পাবে না।
হ্যাঁ সিনহা সাহেব বলুন। ডক্টর অবস্থি, ভিজিলেন্স ডিপার্টমেন্টের নোটিশ এসছে। ওহ, এই সমর নিজের ছেলে মানুষই কবে ছাড়বে? এই ছেলে মানুষই আমাদের বুড়ো করে দেবে ডক্টর অবস্থি। ভিজিলেন্স ডিপার্টমেন্ট কোর্টে কেস ফাইল করতে যাচ্ছে আমাদের সব ডিপার্টমেন্ট আর সব ডিস্ট্রিবিউটরের বিরুদ্ধে পয়সার হেরাফেরি করার জন্য। আর এই সব কিছু আপনার দরজার সামনে গিয়ে শেষ হবে। ও মাই গড। সিনহা সাহেব, আপনি একটু প্লিজ ভিজিলেন্সের ডিরেক্টরকে একটু পটিয়ে নিন না। অবস্থি, আপনি একজন ডাক্তার, এরকম বোকার মতো কথা বলবেন না। আরে এই সময় আমি কারোর সাথে কোনো কথা বলতে পারবো না। তো আমি কি করব স্যার? যা যা করেছেন আমাকে জিজ্ঞাসা করে করেছিলেন কি? আমার কাজ ছিল আপনাকে ইনফর্ম করা। এখন আপনি ভাববেন কি করবেন আর কি করবেন না। বাট স্যার, প্রিয়া, এই দেখো প্রিয়া, এখনো এই দেশের অবস্থা অতটা হোপলেস হয়নি। চেষ্টা করলে করাপশন বন্ধ করা যায়। ব্যাস মানুষের মধ্যে বিশ্বাস থাকতে হবে। সমর, আমার তোমার উপর ভরসা আছে, কিন্তু এই সিস্টেমের ওপর নেই। মেবি আজ এই খবরটা ফ্রন্ট পেজে আছে, কিন্তু কাল কোন পাতায় থাকবে কেউ জানে না। থাকবে কি থাকবে না সেই গ্যারান্টিটাও নেই কিন্তু। মিসেস সমর, আপনার এই নেগেটিভ থিঙ্কিং এর ট্রিটমেন্ট কি করে করব আমি বুঝতে পারছি না, কিন্তু এটা ঠিক বুঝেছি যে ডক্টর অবস্থির মতো মানুষ একাত্রা লড়াই জিততে পারবে, কিন্তু যুদ্ধ নয়। এইসব বাজে কথা লেখার জন্য কি মাইনে পায় এইসব কাগজের সাংবাদিকেরা? হ্যাঁ, এদের কাজই তো এই আমাদের ব্যাপারে উল্টোপাল্টা ছাপানো। এই জন্যই তো মাস মাইনে পায় শালারা। নাও তুমি চা নাও। আরে কি হলো? কি হয়েছে তোমার? কি হলো শুনছো? তুমি তাড়াতাড়ি। আমি হসপিটালে ফোন করছি। না, তুমি রাজুকে ফোন করে ডেকে দাও না, আমার শরীর। হ্যালো, হোয়াট? সমর, তুমি শুনেছো? কি দিব্যা? আরে আমাদের ডক্টর অবস্থি, কি হয়েছে ওনার? হি ইজ ডেড। কি? হ্যাঁ, এক্ষুনি খবর পেলাম ওনার স্ট্রোক হয়েছে আর উনি মারা গেছেন। স্ট্রোকটা খুব মারাত্মক ছিল, আমরা রিভাইভ করতে পারিনি। ওনার উপর খুব প্রেশার ছিল। বৌদি, দেখুন, ডক্টর অবস্থি আমার কলিগ ছিলেন। বহু বছর আমরা একসাথে কাজ করেছি। আমার বাবা খুব ভালো ডাক্তার ছিলেন স্যার। হ্যাঁ বাবা, এসব আমি জানি। টানা 6 মাস খানা তল্লাশি চালানোর পর ভিজিলেন্স ডিপার্টমেন্ট শেষ পর্যন্ত হেলথ ডিপার্টমেন্টের স্ক্যামের বিরুদ্ধে প্রচুর প্রমাণ জোগাড় করেছিল। আর এই গোটা ঘটনার মূল হোতা হচ্ছেন ডক্টর অবস্থি, যাকে ধরার জন্য ভিজিলেন্স ডিপার্টমেন্ট মাত্র 1 পা দূরে ছিল। কিন্তু এই চরম মুহূর্তেই ডক্টর অবস্থি হঠাৎই অনেক দূরে চলে গেলেন। এখন প্রশ্ন হলো, এত বড় কারাপশন কেসটার কি হতে চলেছে? যখন ডক্টর অবস্থির আনফরচুনেট ডেথ হলো, তখন ওনার রিটায়ারমেন্টের আর মাত্র 2 মাস বাকি ছিল। হেলথ মিনিস্ট্রির কাছে আমি একান্তভাবে অনুরোধ করছি যে ওনার প্রফেশনাল কেরিয়ার আর ওনার এই আকস্মিক মৃত্যুর কথা মাথায় রেখে ওনার পরিবারের জন্য সব রকম বেনিফিটস আর পেনশনের ব্যবস্থা করা হোক। থ্যাঙ্কিং ইউ সিএমও, আজই ডিসপ্যাচ করে দাও। ভিজিলেন্স ডিপার্টমেন্ট হেলথ ডিপার্টমেন্টের বিরুদ্ধে অনেক বড় অভিযোগ করেছিল।
আর এই ওষুধ কেলেঙ্কারির অভিযোগের জবাব দেওয়া ডেপুটি সিএমওর দায়িত্ব ছিল। কিন্তু ডেপুটি সিএমও ডক্টর অবস্থির মৃত্যুর পর এই কেসকে এগিয়ে নিয়ে যাওয়ার মানে হলো আদালত আর দুই ডিপার্টমেন্টের সময় নষ্ট করা। আর তাছাড়া এই কেসের ব্যাপারে এখনো কোনো উপযুক্ত প্রমাণ পাওয়া যায়নি, তাই আদালতের নির্দেশে এই কেস বন্ধ করা হলো। হয়তো ভাগ্য এভাবে নিজের বিচার নিজেই করে। আমাদের যা করবার ছিল করেছি, এরপর কি হয় দেখি। মিস্টার দেব, ডক্টর অবস্থির মৃত্যু হয়েছে, করাপশনের নয়। আপনি এই কেসটা কেন ক্লোজ করছেন? প্লিজ ডক্টর সমর, এই কেসটা আমরা নয়, নিম্ন আদালত ক্লোজ করেছে। তাহলে আপনি উচ্চ আদালতে যেতে পারেন, কেসটা তো রিওপেন হতে পারে। হ্যাঁ, নিশ্চয়ই ওপেন হতে পারে, যদি আমরা উপযুক্ত প্রমাণ জোগাড় করতে পারি। তো ডাক্তার অবস্থিকে যদি জিজ্ঞাসাবাদ করতে পারতাম তাহলে হয়তো আমাদের হাতে অনেক প্রমাণ আসতো। কিন্তু আপনার কাছে তো ওই জাল বিলগুলো আছে। হ্যাঁ আছে, কিন্তু সেটাই যথেষ্ট নয়। ওই জাল রেজিস্টারটা যে আসলতা প্রমাণ করবার জন্য কোর্টের কাছ থেকে ডাক্তার অবস্থিকে জিজ্ঞাসাবাদ করবার জন্য পারমিশন দরকার, আর কোর্ট সেটা দিয়েও ছিল। কিন্তু ভাগ্যের পরিহাস। তাহলে আমাদের অভিযোগ শুধু অভিযোগ হয়ে কোনো ফাইলের মধ্যে পড়ে থাকবে, কেননা কোনো অভিযুক্ত তো নেই। তাহলে কেসটা কার বিরুদ্ধে লড়ব, চার্জ কার বিরুদ্ধে বানাবো, আর শাস্তি বা কাকে দেব? সরি ডাক্তার সমর, আপনি, আমি আর আমার পুরো টিম অনেক চেষ্টা করেছি। আমরা হারিনি, কিন্তু আমরা জিততেও পারলাম না। আরে আরে ডাক্তারবাবু, আপনি আসুন আসুন, এখানে বসুন। আরে বৌমা, হ্যাঁ বৌমা। বাবা, হ্যাঁ বাবা। আরে ডাক্তারবাবু এসেছেন। আরে ডাক্তারবাবু নমস্কার। নমস্কার আশা দেবী। আপনার ছেলে কেমন আছে? ও ভালো আছে। ও স্কুলে যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে তো, এই গ্রামের স্কুলেই ভর্তি হয়েছে। আমি আপনার জন্য চা করে আরে না না, আমি এখান দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একবার দেখা করে যাই। এতে কিছু টাকা আছে, আপনার ছেলের পড়ার কাজে লাগতে পারে। হ্যাঁ, এটা কেন ডাক্তারবাবু? আমরা আপনার জন্য এমন কি করেছি যে আপনি আমাদের পয়সা দিচ্ছেন? আমি আপনার জন্য কিছু করতে পারিনি, আপনার ছেলেকে বাঁচাতে পারিনি। আপনার স্বামী, আমার খুব কষ্ট হয়। ওপরওয়ালার কোনো কষ্টই নেই। তাহলে ডাক্তারবাবু, আপনি কেন মিছিমিছি দুঃখ পাচ্ছেন? বুঝতে পারছি, কিন্তু প্লিজ এটা রেখে দিন। আসছি। হ্যাঁ, আমি কি করে ওনাকে বলতাম যে ওনার ছেলের মৃত্যু ভগবানের ইচ্ছেতে হয়নি, বরং আমাদেরই ব্যর্থতা? কি করে বলি যে কিছু ডাক্তার যাদের ওরা ভগবানের আসনে বসিয়েছে তারা সাদা পোশাক পরা শয়তান, যারা শুধু গরিবকে মেরে নিজেদের পুঁজি বাড়ায়? কোন মুখে এদের বলবো যে আমাদের কাছে একটা মৃত্যু শুধু সামান্য একটা রেজিস্টারে এন্ট্রি ছাড়া আর কিছুই নয়? আমি নিজেকেই বা কিভাবে বলবো যে সমর, তুই ব্যর্থ, তুই করাপশনের বিরুদ্ধে কিচ্ছু করতে পারিসনি? জানি না, হয়তো এটাই ভগবানের ইচ্ছা। ডক্টর অবস্থির মৃত্যুর পর 9 বছর কেটে গেছে। ওনার বিরুদ্ধে যে কারাপশন কেস ছিল সেটাও খারিজ হয়ে গেছে। ঝাঁসি অ্যাডমিনিস্ট্রেশনের হেলথ সেক্টরের ওষুধের ওভারবিলিং আর আন্ডার সাপ্লাইয়ের স্ক্যাম এখন ফাইল বন্ধ হয়ে পড়ে আছে। ঝাঁসি থেকে অনেক দূরের এলাহাবাদ হাইকোর্টে একটা পিটিশন দায়ের করা হয়, যেটার বিষয় হলো ডক্টর অবস্থির পেনশনের পরিমাণ বাড়ানোর অনুরোধ। পিটিশনে বলা হয়েছিল যে ওনার পরিবার যে পেনশন পাচ্ছেন
সেটা ওনার গ্রেডের তুলনায় কম। পিটিশনটা খুব অদ্ভুত ছিল, কারণ যে আর্জি করেছে সে ডক্টর অবস্থির ছেলেও নয়, তার বিধবা স্ত্রীও নয়। তাহলে এই লোকটা কে ছিলেন যে ডক্টর অবস্থির মৃত্যুর 9 বছর পর তার পেনশন নিয়ে এত ভাবছেন? স্যার, ডক্টর অবস্থির সার্ভিস রেকর্ড অসাধারণ ছিল। আমার ওনার সার্ভিস রেকর্ডের ডকুমেন্টগুলো দরকার, আর এই যে ওনার পেনশন বাড়ানোর কথা হচ্ছে, এর কারণগুলো আমার লিখিত দরকার, কারণ এর রেকর্ডগুলো আমাকে কোর্টে পেশ করতে হবে। স্যার, ডক্টর অবস্থির লাস্ট পোস্টিং ঝাঁসি ডিভিশনে ছিল, যেখানে উনি ডেপুটি সিএমওএইচ এর পোস্টে ছিলেন। ঠিক আছে, আপনি ওনার সমস্ত রেকর্ড ফাইল করুন, আমি তারপর কেসটা স্টাডি করব। রাইট স্যার, থ্যাংক ইউ। প্রণাম বৌদি। আরে গুপ্তবাবু নমস্কার, আসুন ভিতরে আসুন। এবার মোটামুটি ধরে নিন যে পেনশন বেড়েই যাবে। 6 বছর লেগে গেল, আমি বলেছিলাম না আমি এটা করেই ছাড়বো। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আমার কোর্টে যাওয়ার প্রয়োজন নেই তো আর। প্রশ্নই উঠছে না স্যার, কেস একেবারে পরিষ্কার। গুপ্তবাবু, আসলে আমি জীবনে কোনো রিস্ক নিতে চাইছি না। বসুন। ডাক্তারবাবু বলুন। কোর্ট আপনার সার্ভিস রেকর্ড চাইছে, আর যেখানে যেখানে আপনি কাজ করেছেন সেখানকার রেকমেন্ডেশন লেটার লাগবে। সে আরামসে হয়ে যাবে, তাতে কোনো প্রবলেম হবে না। আমার আজ পর্যন্ত সার্ভিস রেকর্ড একদম পারফেক্ট, একদম আমার মৃত্যুর মতো। এইসব বাজে কথা লেখার জন্য কি মাইনে পায় এইসব কাগজের সাংবাদিকেরা? হ্যাঁ, এদের কাজই তো এই আমাদের ব্যাপারে উল্টোপাল্টা ছাপানো। এই জন্যই তো মাস মাইনে পায় শালারা। নাও তুমি চা নাও। আরে কি হলো? কি হয়েছে তোমার? কি হলো শুনছো? তুমি তাড়াতাড়ি। আমি হসপিটালে ফোন করছি। না, তুমি রাজুকে ফোন করে ডেকে দাও, বলো আমার শরীর। আরে আরে কি হলো? কি হলো তোমার? শুনছো? ওঠো, শুনছো? কি গো, কি হলো? হ্যাঁ, কি হলো? কি হয়েছে? কি হলো? আরে আমার তো কিছুই হয়নি রে ভাই, আমি একদম ফিট আছি। আমি তো এমনি মরে যাওয়ার অ্যাক্টিং এর প্র্যাকটিস করছিলাম। তুমি না কিরকম ভয় পেয়ে গিয়েছিলাম। আরে কিছু হয়নি আমার। ব্যাস তুমি রাজুকে জলদি ফোন করে ডেকে নাও। হ্যাঁ, কিন্তু ওকে এখনই কিছু বলো না। ও এসে গেলে আমি সব ওকে বুঝিয়ে বলে দেব। ডক্টর চৌহান, আপনার স্টাফেদের দুজনকে তো আপনি হ্যান্ডেল করতেই পারেন। একটা তো হয়ে যাবে, আর দ্বিতীয়টা একটু চেষ্টা করতে হবে। হ্যাঁ, কিন্তু সার্থক চেষ্টা হওয়া উচিত। আমরা ফেল করতেই পারি না। ওই সিনাকে আমি সামলে নেব। এবার বলুন আপনার প্ল্যানটা কি? আপনাদের সকলের ফুল কোঅপারেশনে আমি মরে যাব। তারপর আমার এই ছেলে আমার ডেথ সার্টিফিকেট আমার সমস্ত অফিসে পৌঁছে দেবে। কিন্তু বাবা, শেষকৃত্য কিভাবে হবে, কার হবে? সে চিন্তা তোমাকে করতে হবে না রাজু। আমার মর্গে বেওয়ারিশ লাশের কোনো অভাব নেই। স্মার্ট ডক্টর চৌহান, ভেরি স্মার্ট। 1 সেকেন্ডের জন্যও যেন কারো সন্দেহ না হয়। কোনো গড়বড় নয়, কোনো হইচই নয়, কোনো বিধি নয়। কেন না ডক্টর, স্বর্গীয় ডক্টর অবস্থির এই সমস্ত পছন্দ ছিল না। বেচারা সিম্পল লোক ছিলেন, কর্মযোগী ছিলেন। যেমন জীবন কাটিয়েছেন ওরকমই চলে গেছেন। ডাক্তারেরা মৃত্যুর মুখ থেকে প্রাণ ফিরিয়ে আনেন, কিন্তু এখানে একজন ডাক্তার মৃত্যুর আড়ালে থেকে দীর্ঘ 9 বছর ধরে জীবনের সব সুখ ভোগ করছেন।
এমন একটা জীবন যেটা মিথ্যে, বেইমানি আর গরিবের মৃতদেহের উপর দাঁড়িয়ে। ডাক্তার অবস্থি তার এই কালো বাজারি থেকে রোজগার করা ব্ল্যাক মানি আগ্রায় ইনভেস্ট করেন, যেখানে উনি এতদিন রয়েছেন। এ যেন চোরের মায়ের বড় গলা। এত বড় কাণ্ড ঘটানোর পরেও এই ডাক্তার আবার নিজের পেনশন বাড়ানোর জন্য আইনের দরজায় কড়া নাড়ছেন। কিন্তু কতদিন ডক্টর অবস্থি তার এই মিথ্যে মৃত্যুর পর্দার আড়ালে থাকতে পারবেন? কোনো না কোনো দিন তো তাকে আইনের আলোয় আসতেই হতো, মুখোশও খুলে যেত। হেডকোয়ার্টার্স থেকে এসেছি। এলাহাবাদ হাইকোর্ট কিছু রেকর্ডস চেয়েছে। ঠিক আছে, আমি দেখে রাখছি। ওকে। আপনারা নিশ্চিন্তে থাকুন, কালকে ডিসচার্জ হয়ে যাবে। এক্সকিউজ মি, বলো দিব্যা। সমর, তোমার ডাক্তার অবস্থিকে মনে পড়ে? মনে তো সেই লোকগুলোকে করতে হয় যাদের মানুষ ভুলে যায়। এলাহাবাদ হাইকোর্ট থেকে ওনার সার্ভিস রেকর্ডের একটা এনকোয়ারি এসেছে, আমার টেবিলেই রয়েছে। কিসের ইনকোয়ারি? ওনার পেনশন বাড়ানোর জন্য একটা পিটিশন দাখিল করা হয়েছে এলাহাবাদ হাইকোর্টে। ওনার ফ্যামিলি ফাইল করেছিল হয়তো। না সমর, পিটিশনে সিগনেচার না তো মিসেস অবস্থির আর না ডাক্তার অবস্থির ছেলের। তাহলে পিটিশন ডক্টর অবস্থি নিজে সাইন করেছেন। নট পসিবল দিব্যা, এ কি করে সম্ভব? ডক্টর অবস্থি মারা গেছেন তাও 9 বছর হয়ে গেল। সেটাই তো সমর, এই পিটিশনে শুধু ওনার সিগনেচারই নয়, উনি এখানে যে এফিডেভিট দিয়েছেন তাতেও আগের মাসের তারিখ লেখা আছে। ইম্পসিবল, আই ডোন্ট বিলিভ দিস। এটা কি করে হতে পারে? আমি নিজে হেলথ ডিপার্টমেন্টের অফিসে গেছিলাম, আমি নিজে ওখানে ডক্টর অবস্থির সিগনেচার দেখেছি, আর এফিডেভিটটাও এলাহাবাদ হাইকোর্ট থেকে ফাইল করা হয়েছে, আর সেখানে ওনার অ্যাড্রেস লেখা আছে আগ্রা। লোক ডাক্তার সমর, আই থিঙ্ক কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। 9 বছর আগে ওই লোকটার অন্ত্যেষ্টিক্রিয়া পর্যন্ত হয়ে গেছে। আমাদের সব খাটনি তখন জলে গিয়েছিল, আমরা ওর থেকে মাত্র এইটুকু দূরে ছিলাম। লোকাল পুলিশ স্টেশনে ইনফর্ম করে দাও, ওদের দরকার হতে পারে। শিওর স্যার। নমস্কার, আমরা পেনশন ডিপার্টমেন্ট থেকে এসেছি। ওই ডাক্তার অবস্থির কিছু সিগনেচার লাগবে। উনি পেনশন বাড়াবার জন্য যে পিটিশন জমা দিয়েছিলেন ওটা অ্যাপ্রুভ হয়ে গেছে। বাহ, এই তো খুব ভালো কথা। আসুন আসুন, ভিতরে আসুন, আসুন। আপনার 2 মিনিট বসুন, আমি এক্ষুনি ডাকছি। আচ্ছা। নমস্কার, আমি হলাম ডক্টর অবস্থি। নমস্কার ডাক্তার অবস্থি, আপনি আমাকে চিনতে পারছেন না স্যার? এর আগে আমাদের দেখা হয়েছে। ও রিয়েলি? কবে দেখা হয়েছে আমাদের? 9 বছর আগে ঝাঁসির এক শ্মশান ঘাটে। আপনারই শবদাহ হচ্ছিল। কি আপনারা কারা? ভিজিলেন্স ডিপার্টমেন্ট, ঝাঁসি। আরে কি হলো? আরে কি হলো? কি হয়েছে তোমার? কি হলো? শুনছো? কি হলো? আপনারা দাঁড়িয়ে কি দেখছেন? একটু হেল্প করুন, একটু দেখুন। আরে এবার ছাড়ুন ডাক্তার অবস্থি, আপনি এর আগেও একবার মরার অভিনয় করে ফেলেছেন। এখন চাইলেও মৃত্যু আপনাকে মোটেও ছুঁতেও আসবে না। তবে হ্যাঁ, যাবজ্জীবন কারাবাস হাত বাড়িয়ে আপনাকে ডাকছে। নিয়ে চলুন একে। আরে কি করছেন আপনারা? শুনুন, কি করছেন? কোথায় নিয়ে যাচ্ছেন? শুনুন। একা একা খুব বোর হচ্ছেন মনে হয়। একদম চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি জায়গাটা ভরে যাবে, আর সেটা শুরু হবে ডক্টর চৌহানকে দিয়েই, যিনি আপনার পোস্টমর্টেম করেছিলেন এবং ডেথ সার্টিফিকেট ইস্যু করেছিলেন। বোকামির জন্য কোনো সার্টিফিকেট ইস্যু হলে সেটা সর্বপ্রথম প্রাপ্তিকারক হতে তুমি ডক্টর সমর। তোমার কি সত্যি না মনে হয় যে
আমার বিরুদ্ধে করাপশনের চার্জ প্রুফ হবে। এতটা অন্ধ তুমি কি করে হলে সমর? আজ পর্যন্ত কখনো দেখেছো তুমি আমার লেভেলের অফিসারদের করাপশনের চার্জে সাজা পেতে? এই চেন অনেকটা লম্বা ডক্টর সমর। না এটা আমার থেকে শুরু হয়, না এটা দিয়ে আমাকে শেষ হয়। কিন্তু আপনি তো শেষ হয়ে গেছেন ডক্টর অবস্থি। আর এ তো সবে শুরু, এমন এক শুরু যা আপনার এই শান্ত করাপশনের চেনটাকে অশান্ত করে দেবে। ইম্পসিবল। ইম্পসিবলকে পসিবল হতে মেডিকেল সায়েন্স দেখেছে। আপনার পেশেন্টের কথাই ধরুন না, 65 বছর পর কোমা থেকে জেগেছে। পেশেন্টের নাম আমজনতা। করাপশন চার্জের হাত থেকে বাঁচার জন্য ডেপুটি চিফ মেডিকেল অফিসারের মতো পদস্থ আধিকারিক নিজের মৃত্যু নিয়ে একটা মিথ্যে নাটক করলেন। 9 বছর অফিসিয়ালি মৃত থাকার পর যখন সে আইনের কবলে এলো, তখনও তার পুরো ভরসা ছিল যে সে বেশি দিন জেলে থাকবে না। হয়তো তার বিশ্বাস ভুল ছিল না, কারণ ইতিহাস সাক্ষী শুধু এ দেশেই নয়, সারা দুনিয়াতেই সব রকমের অপরাধেরই শাস্তি হয়, কিন্তু করাপশন কেসে শাস্তি খুবই কম। ডক্টর অবস্থির মতো এত বড় মাপের একজন খেলোয়াড়ও খুব ভালোভাবেই জানতেন করাপশন বাঁচিয়ে রাখতে গেলে গ্লুকোজ কোথায় খাওয়াতে হবে আর স্যালাইন কোথায়। উনি যে চেনের কথা বলছিলেন হয়তো সত্যি সেই চেনটা শেষ করা শক্ত, কিন্তু সেটাকে কেটে ছোট করা তো যেতেই পারে। এভাবেই শুরু করার চেষ্টা করা যেতে পারে। ইয়াং ডক্টর সমর আর ভিজিলেন্স অফিসার দেব নিজের বিবেকের কথা শুনেছিলেন আর নিজেদের কর্তব্যকে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন। এমন নাগরিকদের নিয়েই তৈরি হয় সভ্য সমাজ আর একটা উন্নত দেশ। এই দুই অফিসারকেই ক্রাইম পেট্রোল দাস্তাক স্যালুট জানাচ্ছে। পরের পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সাবধানে থাকবেন। জয় হিন্দ।